চিকিৎসা পুনর্বাসন সহ ৩ দাবিতে রাজধানীতে জুলাই অভ্যুত্থানে আহতদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ হয়, দুর্ভোগে নগরবাসী। দুর্নীতির দায়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে তদন্ত অব্যাহত রেখেছে দুদক। অবৈধ সম্পদ অর্জনে শাহজাহান খান, জাফরুল্লাহর বিরুদ্ধে মামলার অনুমোদন। পরস্পরের প্রতি সম্মান না থাকলে পাহাড় সমতল সংঘাত অনিবার্য। আলোচনায় বক্তারা নতুনভাবে শান্তি চুক্তি সম্পাদনের তাগিদ। এবং আখিরি মোনাজাতে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। মুসল্লি উম্মাহর শান্তি কামনা, ফিরতি পথে মুসল্লিদের বিড়ম্বনা। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, আর পুরোটা সংবাদ জুড়ে আছি আমি সোনিয়া ইসলাম। এবারে বিস্তারিত। পুনর্বাসন, উন্নত চিকিৎসা সহ ৩ দাবিতে রাজধানীর শ্যামলী এলাকায় সড়ক অবরোধ করেছেন জুলাই আন্দোলনে আহতরা। অন্য দাবিটি হল জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে ছাত্র জনতার উপর হামলায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনা। দাবি আদায়ে সরকারকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন আন্দোলনকারীরা, নইলে সচিবালয় ঘেরাও কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা। এদিকে সড়ক অবরোধ করায় আগারগাঁও এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়, এতে দুর্ভোগে পড়েন নগরবাসী। এ নিয়ে আরো জানাতে ঘটনাস্থল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী উষা ফেরদৌস। ফেরদৌস, আপনি তো সেখানে আছেন, আসলে আন্দোলনকারীরা কি বলছে জানাবেন। যারা আন্দোলনকারী তারা যে তারা হচ্ছে আন্দোলনের যে প্রেক্ষাপট সেটি যেন হচ্ছে মানুষ ক্ষমার দৃষ্টিতে দেখে। আর তারা ৬টা পর্যন্ত তাদের কর্মসূচি দিয়েছে এবং ৬টা পর্যন্ত যদি তাদের সাথে কোনো হচ্ছে ঊর্ধ্বতন মহল থেকে অথবা উপদেষ্টা মহল থেকে কেউ যোগাযোগ না করে তাহলে পরবর্তী কর্মসূচি দিবে। এবং সন্ধ্যা ৬টার পর তারা এখন পর্যন্ত যে কর্মসূচি আছে তারা বলেছে যে সন্ধ্যা ৬টার পর হচ্ছে প্রধান উপদেষ্টার বাসভবনে হয়তো তারা হচ্ছে রওনা দিবে বা হচ্ছে অভিমুখে যাত্রা শুরু করবে। আর তারা সকাল থেকে যে 3টি দাবি বারবার উত্থাপন করছে সেটি হচ্ছে যে তাদের যারা আহত হয়েছেন জুলাই আন্দোলনে তাদের পুনর্বাসন করা এবং হচ্ছে তাদের সুচিকিৎসা নিশ্চিত করা এবং হচ্ছে যেই স্বৈরাচার দোসররা তাদের উপর হামলা করেছিল তাদের হচ্ছে বিচার নিশ্চিত করা। তো এই 3টি দাবি হচ্ছে মূলত তাদের প্রাধান্য ছিল এবং হচ্ছে তারা বলেছে যে তাদের যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হয় তারা হচ্ছে অবস্থান কর্মসূচি চালিয়ে যাবে এবং হচ্ছে যে কর্মসূচি তারা দিয়েছে তারা সেই কর্মসূচির যদি কোনো সাফল্য না আসে হচ্ছে রাজপথ ছাড়বে না। এবং হচ্ছে আমাদের তাদের হচ্ছে যারা আন্দোলনকারী আছে তারা বলেছে যে তাদের যে নতুন বাংলাদেশে আবারও হচ্ছে তাদের রাজপথে নামতে হবে দাবি আদায়ের জন্য। এটি হচ্ছে আসলে দুঃখজনক তারা মনে করছেন। এবং হচ্ছে তাদের যে আক্ষেপের জায়গাটি যে আন্দোলনটা মানুষের জন্য ছিল, দাবি আদায়ের জন্য ছিল, বৈষম্য বিরোধের জন্য ছিল, এখনো সেই বৈষম্য রয়ে গেছে। তো তাদের আক্ষেপের এই জায়গাগুলো তারা হচ্ছে গণমাধ্যমকে জানিয়েছেন এবং হচ্ছে তাদের যে 3টি দাবি সেই 3 দাবি সফল না হলে তারা হচ্ছে রাস্তা ছাড়বে না কিংবা হচ্ছে আন্দোলন চালিয়ে যাবে এরকম ঘোষণা তারা দিয়েছেন। এবং তারা বারবার হচ্ছে আন্দোলন যারা ভোগান্তিতে পড়েছে আন্দোলনের কারণে যে ভোগান্তি মানুষের জনসাধারণের এবং হচ্ছে যানবাহন বন্ধ হয়ে যাওয়া মানুষের। ফেরদৌস, আপনাকে ধন্যবাদ। 12,532 কোটি টাকার 13টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। রোববার পরিকল্পনা কমিশন চত্বরে এনএসি সম্মেলন কক্ষে প্রধান উপদেষ্টা এই একনেকের চেয়ারপারসন ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেকের সভায় এই অনুমোদন দেয়া হয়। সভা শেষে পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, একনেক সভায় 12,532 কোটি 28 লাখ টাকা ব্যয় সম্বলিত 13টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। এর মধ্যে সরকারি অর্থায়ন 4,097 কোটি 23 লাখ টাকা, প্রকল্প ঋণ 7,328 কোটি 95 লাখ টাকা ও সংস্থার নিজস্ব অর্থায়ন 1,106 কোটি 10 লাখ টাকা।
ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সন্ধ্যা 6:30টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তাদের রওনা হওয়ার কথা রয়েছে। যাত্রা শুরুর আগে বিমানবন্দরে গণমাধ্যমকে তারা জানান, এই আয়োজনে লন্ডন থেকে যোগ দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। ব্রেকফাস্ট প্রেয়ার হচ্ছে আমেরিকার একটা রিচুয়াল, এটা ইয়ারলি একবার হয়। তারেক সাহেব যেতে পারছে না, উনি জাইমা রহমান ওনাকে রিপ্রেজেন্ট করবে। এখানে কোনো আলোচনার বিষয় নেই, একটা ব্রেকফাস্ট প্রেয়ার আমরা আমন্ত্রিত হয়েছি, আমরা সেখানে যাচ্ছি, তো সাইড লাইনে কিছু আলোচনা হবে। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও ক্ষমতার অপব্যবহার করে অর্থ আত্মসাতের ঘটনা আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্য শাহজাহান খান ও কাজী জাফরুল্লাহর বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। এছাড়া দুর্নীতির অভিযোগে যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে বিদেশি বিভিন্ন সংস্থার পাশাপাশি দুদক তদন্ত অব্যাহত রেখেছে বলেও জানান সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ আখতার হোসেন। এসইউ সেলিমের প্রতিবেদন। সদ্যবিদায়ী আওয়ামী লীগ সরকারের দুর্নীতিবাজ ও প্রভাবশালী এমপি মন্ত্রীদের অন্যতম দলের সভাপতিমণ্ডলীর সদস্য সাবেক নৌপরিবহন মন্ত্রী ও প্রভাবশালী শ্রমিক নেতা শাহজাহান খান। অভিযোগ রয়েছে 2009 থেকে 2020 সাল পর্যন্ত পরিবহন সেক্টরে 12,000 কোটি টাকা চাঁদাবাজি করেছেন শাহজাহান খান ও তার লোকজন। একইভাবে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরুল্লাহর বিরুদ্ধেও ক্ষমতার অপব্যবহার করে বিপুল পরিমাণ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন, পাচার ও আত্মসাতের অভিযোগ ওঠে। দুদকের অনুসন্ধানে এসব অভিযোগের প্রমাণ মেলায় তাদের বিরুদ্ধে মামলার অনুমোদন দেওয়ার কথা জানায় সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ আখতারুজ্জামান। অভিযোগ সংশ্লিষ্ট জনাব কাজী জাফরুল্লাহ, জনাব শাহজাহান খান পালনকালে ক্ষমতার অপব্যবহার পূর্বক অসৎ উদ্দেশ্যে অসাধু উপায়ে অর্জিত দুর্নীতি দমন কমিশন আইন 2004, মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947 সংশ্লিষ্ট ধারায় মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন আছে। আজই মামলা রুজু হতে পারে। এদিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে দুর্নীতির অভিযোগে যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে ব্রিটেনের গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ক্রাইম এজেন্সি NCA তদন্ত শুরু করেছে বলেও জানা যায়। পাশাপাশি এই অভিযোগে দুদকের অনুসন্ধান চলমান বলেও জানান সংস্থাটির মহাপরিচালক। সেটা সঠিক, কিন্তু এই ধরনের কোনো টিম এসে এখানে আলোচনা করেছেন কিনা সেটা আমি আপনাদেরকে নিশ্চিত হয়ে তারপরে জানাতে পারবো। এসইউ সেলিম, মোহনা সংবাদ, ঢাকা। পার্বত্য শান্তি চুক্তি নিয়ে বিগত সরকার বৈষম্য সৃষ্টি করেছিল অভিযোগ করে 3 জেলাকে সমন্বয় করে নতুনভাবে শান্তি চুক্তি সম্পাদনের দাবি জানিয়েছেন কয়েকটি রাজনৈতিক দলের নেতারা। এ সময় পাহাড় সমতল পরস্পরের প্রতি সম্মান না থাকলে সংঘাত অনিবার্য বলেও মত দেন তারা। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় এসব কথা বলেন তারা। সুরাইয়া মুনির রিপোর্ট। বাংলাদেশি প্রফেশনালস নামে একটি সংগঠনের উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবে আয়োজন করা হয় পার্বত্য চট্টগ্রাম সমস্যা উত্তরণের রাজনৈতিক ভাবনা শীর্ষক আলোচনা সভা। এতে বক্তারা পার্বত্য শান্তি চুক্তি নিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে বৈষম্য সৃষ্টির অভিযোগ করেন। অন্তর্বর্তীকালীন সরকারকে সকল চুক্তি খতিয়ে দেখার দরকার। ভোটাধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। এই ভোটাধিকার বঞ্চিত এই মানুষগুলি কি বাংলাদেশের নাগরিক নয়? আমাদের শরীরে 1 বিন্দু রক্ত থাকতে আমাদের 1 ইঞ্চি ভূমি আমরা বেহাত হতে দেব না। পাহাড় শান্ত রাখতে বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙ্গামাটি জেলাকে সমন্বয় করে আলাদা শান্তি চুক্তি সহ বেশ কিছু পরামর্শ তুলে ধরেন বক্তারা। যে সেখানে একটা অন্য কমিউনিটি তৈরি করে একটা নতুন কোনো ছোট রাষ্ট্র তৈরি করা যায় কিনা, এটা বাংলাদেশের বিরুদ্ধে, বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য এটা হুমকি। এই সরকারের আমলে কিভাবে আদিবাসী শব্দ আলাদাভাবে যুক্ত হলো পাঠ্যপুস্তকে, আমি সেটি জানতে চাই। এবং নাগরিক হিসেবে যাদের স্বীকৃতি, সেই স্বীকৃতি যেন সেখানে চূড়ান্তভাবে বাস্তবায়ন করা হয়। ইন্টারিম গভর্নমেন্টকে আমরা অনুরোধ করতে চাই এবং তাদেরকে আহ্বান জানাবো। অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, দেশের জাতিগোষ্ঠীগুলো পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল না হলে সংঘাত অনিবার্য। আমার পার্শ্ববর্তী দেশের 7 সিস্টার্স বলে কিছু ঘটনা আছে, তারা বাংলাদেশের কাছে চায় এই বিষয়গুলো নিয়ে যেন আমরা চর্চা না করি, অর্থাৎ 7 সিস্টার্স তাদের বিষয়। তাহলে আমরা যদি পার্বত্য অঞ্চলের বিষয়টা অন্য কোনো কেউ চর্চা করুক, এটা যখন বলবো
তখন আপনারা তো অখুশি হবে। পার্বত্যাঞ্চলের সমস্যা সমাধানে আলোচনার বিকল্প নেই বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। আমরা শান্তিপূর্ণভাবে এখানে যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো মীমাংসা করতে চাই। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। বায়ু দূষণে আজও বিশ্বের সবচেয়ে দূষিত শহরের শীর্ষে ঢাকা। দূষণ পর্যবেক্ষণকারী সংস্থা IQ এর তথ্য অনুযায়ী ঢাকার বায়ুমান বিপজ্জনক। সকালে এর AQI স্কোর ছিল 374, আর দ্বিতীয় স্থানে আছে মিয়ানমারের রাজধানী ইয়াঙ্গুন। সেখানকার AQI রেকর্ড করা হয় 216। আখেরি মোনাজাতে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ। এতে মুসল্লি উম্মাহর কল্যাণ সহ দেশ ও বিশ্বের শান্তি কামনা করা হয়। এ সময় আমিন আমিন ধ্বনিতে মুখর হয় তুরাক্তি। পরে সড়ক, নৌ ও রেল পথে বাড়ি ফিরতে শুরু করেন মুসল্লিরা। যানবাহন সংকটে অনেকেই হেঁটেই রওনা হন। রিপোর্টার কাজী পাপ্পু ও গাজীপুর প্রতিনিধি আতিক রহমানের সহায়তায় আরও জানাচ্ছেন শারমিন স্বর্ণা। মহান আল্লাহর রহমত, মাগফিরাত ও নাজাত প্রার্থনার মধ্য দিয়ে টঙ্গীর তুরাগ-তীরে অনুষ্ঠিত হয় বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত। রোববার সকাল 9:15টায় শুরু হয়ে মোনাজাত চলে 9:35 পর্যন্ত। প্রথম পর্বে আখেরি মোনাজাত পরিচালনা করেন তাবলিগ জামায়াতের মাওলানা জুবায়ের আহমেদ। মুসলিম উম্মাহর শান্তি কামনায় দোয়া করা হয়। দেশি বিদেশি লাখো মুসল্লির কণ্ঠে এ সময় উচ্চারিত হয় আমিন আমিন ধ্বনি। ইজতেমার প্রথম পর্বে অংশ নেন সুরাই নিজাম অনুসারী তাবলিগ জামাতের মুসল্লিরা। ইসলামের আদর্শে জীবনকে এগিয়ে নেওয়ার কথা বলেন তারা। ইসলাম ছাড়া কখনো দেশকে সমৃদ্ধশালী করা যায় না। পিছনের সমস্ত গুনাহগুলো যেন আল্লাহ তাআলা মাফ করে দেন, আমাদের ভবিষ্যৎ যেন ভালো হয় এবং দেশে যেন কোনো ফিতনা ফাসাদ না হয়। যারা দিনের মধ্যে পরিপূর্ণভাবে ইস্তেকামাতের সাথে লেগে থাকবেন, আল্লাহ তাআলা এই দিনের উসিলে আল্লাহ তাআলা সারা পৃথিবীর ভিতর শান্তি কায়েম করে দিবেন। মোনাজাত শেষে নানা বিড়ম্বনা সহ্য করে নিজ নিজ গন্তব্যে রওনা হন মুসল্লিরা। সড়ক, রেল ও নৌপথে ছিল বাড়তি ভিড়, ফলে অনেকেই হাঁটতে শুরু করেন। অবশ্য যুদ্ধবন্ধের ক্ষেত্রে সকল ধর্মের লোক এদেশে সারা পৃথিবী ওয়ার্ল্ডে নিরাপত্তা থাকুক, ইসলাম এটাই চাই। আমরা এই দুনিয়ায় যদি ভালো করে যাইতে পারি তাহলে আমরা আখিরাতে শান্তিতে থাকতে পারি। মুসলিম উম্মার মধ্যে যত বিভেদ আছে সব বিভেদ যেন আল্লাহ তাআলা দূর করে দেন, যাতে সমস্ত মুসলমানদের মধ্যে শান্তি আসে, ইত্তেফাক আসে, অর্থাৎ আমরা সবাই যেন মিলেমিশে চলতে পারি। মুসল্লিদের নিরাপত্তা ও ফিরতি যাত্রা নিশ্চিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান জিএমপি কমিশনার। আমাদের এখন কনসার্ন হচ্ছে তারা যেন নিরাপদে ফিরে যেতে পারে। এবারের ইজতেমাটি অন্যবারের প্রথম পর্বটি 2 ধাপে হচ্ছে, এরপরে আবার 3 তারিখ থেকে আরেকটি ধাপ তৈরি হবে, যার জন্য পুলিশকে বাড়তি ডিউটিতে রাখতে হচ্ছে। 3 ফেব্রুয়ারি বাদ মাগরিব শুরু হবে ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ। 5 ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে সুরাই নিজাম অনুসারীদের ইজতেমা। এরপর 14 ফেব্রুয়ারি শুরু হবে মাওলানা সাদ অনুসারীদের ইজতেমা। পরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে 16 ফেব্রুয়ারি শেষ হবে এবারের 58তম বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। এবার অমর 21 বইমেলা প্রসঙ্গ। রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে দ্বিতীয় দিনের মতো চলছে অমর 21 বইমেলা। বিকেল 3টায় শুরু হয় এই মেলা, চলবে রাত 9টা পর্যন্ত। দর্শক, বইমেলার আদ্যপান্থ জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী MR আসাদ। আসাদ, বইমেলায় দ্বিতীয় দিনের যে বিস্তারিত তথ্য বা আনন্দ কি হচ্ছে সবকিছু মিলিয়ে জানাবেন। সোনিয়া, আজকে যে অমর 21 বইমেলা সেটার আজকে দ্বিতীয় দিন, সেটা আমরা আসলে সকলেই জানি এবং আমরা আসলে এমন একটি সময়ে আজকে বইমেলার যে আজকে এখানে উৎসবটা হচ্ছে সেখানে যে আসলে যুক্ত হয়েছি সেটা কিন্তু একেবারে একটি খুবই গুরুত্বপূর্ণ সময়। কারণ হচ্ছে এখনই কিন্তু আসলে মূলত রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকেই যে বইপ্রেমী মানুষরা রয়েছেন, যারা পাঠক রয়েছেন, যারা বইয়ের লেখক রয়েছেন, প্রকাশক, সবাই কিন্তু আসলে এই সময়টাতেই মূলত আসলে বইমেলাতে আসেন এবং এখনও আমি বইমেলা এইখানে
বইমেলাতে ঢোকার পর আমি বেশ কিছুক্ষণ আসলে চারপাশ দেখলাম এবং আসলে পরিপূর্ণ প্রস্তুতি যেটি সে থাকে আসলে বইমেলা, সেটা আসলে এখনও শেষ হয়নি। অনেক স্টল রয়েছে যেগুলো আসলে এখনও তাদের নির্মাণ কাজ চলছে, তাদের বইগুলো আসলে এখনও পৌঁছায়নি। এছাড়া যে আরেকটি বিষয় আমি খেয়াল করেছি সেটি হচ্ছে যে আমাদের ঢাকার যে রাজধানীর থেকে যে পাঠকরা আসলে আমরা দেখি যে শুরুর দিকে আসে, এছাড়াও আমরা কিন্তু লক্ষ্য করছি যে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকেও কিন্তু আসলে বই প্রেমীরা এখানে এসেছেন। আমার সঙ্গে এখন একজন রয়েছেন, আমি তার সঙ্গে একটু কথা বলতে চাই। তিনি আসলে নওগাঁ থেকে এসেছেন এবং বইমেলা নিয়ে তার যে আবেগ অনুভূতি সেটি আসলে জানতে চাইব। আসসালামু আলাইকুম। আসলে আমি নওগাঁ থেকে এসেছি। আমার একটি লাইব্রেরি রয়েছে, স্বপ্ন সারথী পাবলিক লাইব্রেরি, ওটার আমি সভাপতি। আসলে আমরা সারা বাংলাদেশ থেকে কিন্তু এখানে আসি আমাদের পছন্দের মতন যে বইগুলো সেগুলো কিনতে পারি। যেহেতু আমরা তরুণ প্রজন্ম, আমরা কিন্তু অনেক সময় দেখি যে সোশ্যাল মিডিয়া থেকে সময়টা দেয়, কিন্তু বইয়ের দিকে দেয় না। আমাকে যারা গিফট টিপ দেয়, আমি বরাবরই বলি যে আপনারা আমাকে অন্য কিছু দিবেন না, আমাকে একটা বই গিফট করবে। বইয়ের যে জ্ঞানের যে আলো, এই আলোকে আমরা চাই সারা বাংলাদেশ আলোকিত হোক। এই জন্য আমাদের পাঠাগারে অনেক বই প্রয়োজন। আমরা প্রতি বছরই আসি, নতুন নতুন কিছু যে বইগুলো আসে তাদের সেই বইগুলো কালেক্ট করে নিয়ে যায় পাঠাগারে রাখতে। আর আরেকটা যেটা হচ্ছে, এবারে পাঠকদের যে ঢল, এটা কিন্তু আরও নামবে। এখানে আমরা 2 দিন আসলাম, দেখলাম কিছু বই এখনও আসে নাই, বা মেলাটা আরও পরিপূর্ণভাবে সাজাবে। একটু যখন আরও সব কিছু পরিপূর্ণতা হয়ে যাবে, এখানে পাঠকদের যে ঢল, যে পাঠকদের যে আকাঙ্ক্ষা থাকে, এটা পূরণ হয়ে যাবে। আমরা আরেকটা জিনিস জানতে চাইবো যে এবারকার যে স্টলগুলো আপনি দেখলেন, বইয়ের স্টলগুলো দেখলেন, সেখানে কি ধরনের বইয়ের আধিক্য দেখেছেন? নতুন কোনো পরিবর্তন এসেছে কিনা? হ্যাঁ, নতুন তো পরিবর্তন আসছে। বলতেছি যে নতুন বাংলাদেশে বেশ কিছু বই আছে, যেমন আমাদের জুলাই মাসে যে গণঅভ্যুত্থান হয়ে গেল, যারা প্রাণ দিল, তাদের প্রতি আমাদের লাইব্রেরির পক্ষ থেকে গভীর শ্রদ্ধা। এসব বইগুলো আমরা কালেক্ট করতেছি, যারা আমরা তরুণ প্রজন্ম আছে, এরকম যে একটা বিপ্লবী বাংলাদেশ স্বাধীন পেল, এই ইতিহাসটাও অনেকে জানে না। এই বইগুলো নিয়ে যায় আমরা আমাদের পাঠাগারে রাখবো। পাঠাগারের যারা পাঠক রয়েছে তারা কিন্তু পড়বে, জানবে এবং আরেকজনের সাথে শেয়ার করবে। এটাই ভালো লাগা পাঠকদের। আমাদের কাছে মনে হয় যে যেহেতু বর্তমান জমে সবাই সোশ্যাল মিডিয়াতে, যে কয়জনই পাঠক আমরা পাই, তাদের চেষ্টা করি তাদের পরিপূর্ণতা, বইয়ের যে স্বাদ বা বইয়ের যে ভালোবাসা, বই প্রেমিক হিসাবে, সেটা পূরণ করার। ধন্যবাদ আপনাকে। জি সোনিয়া, আসলে যে বিষয়টি বলছিলাম যে সন্ধ্যা যতই কাছে আসছে ততই আমাদের অমর 21শে বইমেলা যেটি রয়েছে, যেটি আসলে পাঠক এবং লেখকদের প্রাণের মেলা বলে আমরা আসলে জানি, সেই মেলাটি কিন্তু ততটুকুই পরিপূর্ণ হয়ে উঠছে। এবং সন্ধ্যা কাছানোর সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন যে স্টল যেগুলো রয়েছে, এবারকার প্রায় 700রও বেশি প্রকাশনা সংস্থা, প্রকাশনা যারা রয়েছে তারা কিন্তু এখানে অংশগ্রহণ করেছে এবারকার বইমেলায়। এবং আপনি দেখতে পাচ্ছেন যে সন্ধ্যা কাছানোর সাথে সাথে কিন্তু স্টলগুলোতে যে লাইটিং রয়েছে কিংবা আলোকসজ্জা রয়েছে, সেটি কিন্তু আস্তে আস্তে আমরা ফুটে উঠতে দেখছি। এছাড়া যে বিষয়টি আসলে বলতে চাইছি যে এবারকার কিন্তু অন্যবার আমরা দেখি যে শিশু কিশোরদের জন্য একটি পৃথক সময় থাকে, যে সময়টিতে আসলে মূলত শিশু কিশোররা আসলে সেই দিন তাদের অভিভাবকদের সঙ্গে নিয়ে আসেন এবং তারা এসে মূলত বইমেলাকে আরও প্রাসঙ্গিক এবং উৎসব মুখর করে তোলেন। কিন্তু আমরা আজকে দেখছি যে গতকালও যে বিষয়টি ছিল যে শিশু কিশোরদের যে অংশগ্রহণ, এবারকে আমরা দেখছি যে মেলার প্রথম দিন থেকে রয়েছে। এবং এছাড়া যে বিষয়টি রয়েছে আজকে দ্বিতীয় দিন, এবং আজকে দ্বিতীয় দিনেও আমরা দেখতে পাচ্ছি যে মেলা রয়েছে, সে মেলায় কিন্তু শিশু কিশোরদের অংশগ্রহণ এবং তাদের যে আগ্রহ এবং উৎসাহ উদ্দীপনাটা অনেকটুকুই বেশি। এছাড়া যে বিষয়টি আসলে জানিয়ে রাখতে চাই, আমরা বিভিন্ন যে স্টলগুলো রয়েছে, প্রকাশনা সংস্থার বইগুলো আছে, সেগুলোতে আমরা গিয়েছি এবং আমরা দেখেছি জুলাই গণঅভ্যুত্থানের যে বিষয়টি রয়েছে সেটির একটি ছাপ আমরা দেখেছি। এবং সেখানে আমরা দেখেছি যে মূলত যে বিষয়টি আমরা দেখেছি সেটি হচ্ছে মূলত যে জুলাই গণঅভ্যুত্থানের যে ডায়েরি কিংবা সেই সাক্ষাৎকার বা তাদের ছবিগুলো নিয়ে কিংবা পত্রিকার হেডলাইনগুলো, লিড নিউজগুলো নিয়েও কিন্তু বিভিন্ন বই প্রকাশ পেয়েছে এবারকে আমরা দেখতে পেয়েছি। এখন আমরা রয়েছি রাহানুমা প্রকাশনীর সামনে এবং একজন প্রকাশকের আসাদ, আপনাকে ধন্যবাদ। সিলেটের ওসমানীনগর উপজেলায় ট্রাক ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে 5 জন নিহত হয়েছে। সকালে উপজেলার 19 মাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় সকাল 7টার দিকে 19 মাইল সড়কে ট্রাক ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে 2 জনের মৃত্যু হয়। পরে হাসপাতাল নেওয়ার পর আরও 3 জন মারা যায়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়িগুলো জব্দ করা হয়েছে।
এবার দেশের বাইরের খবর। সুদানের ওমদুরমান এলাকায় একটি কাঁচা বাজারে গোলা বর্ষণ ও বিমান হামলার ঘটনায় অন্তত ৫৬ জন নিহত হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সময় শনিবার এই হামলায় ঘটনা ঘটে। সুদানের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, কাঁচা বাজারের হামলার ঘটনায় আরও অন্তত ১৫৮ জন আহত হয়েছে। ধারণা করা হচ্ছে সুদানের সক্রিয় প্যারামিলিটারি দল র্যাপিড সাপোর্ট ফোর্সে হামলার জড়িত। খেলার খবর। ক্রিকেট। বিসিবির নির্বাচক কমিটির থেকে পদত্যাগ করেছেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার হান্নান সরকার। ২০২৬ সাল পর্যন্ত তার নির্বাচক হিসেবে চাকরির মেয়াদ থাকলেও ১ বছর পর এই সিদ্ধান্ত নেন তিনি। গেল বছরের ১২ ফেব্রুয়ারি গাজী আশরাফ হোসেন লিপুর সহকারী নির্বাচক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন হান্নান সরকার। পদত্যাগপত্র জমা দেন বিসিবির ক্রিকেট অপারেশনের চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিমের কাছে। হান্নান জানান, নির্বাচকের দায়িত্ব ছাড়ার মূল উদ্দেশ্য কোচিংয়ে ফিরে যাওয়া। বর্তমানে প্রিমিয়ার ক্রিকেট লিগের প্রস্তুতি নিয়ে ১-২টি ক্লাবের সঙ্গে আলোচনা শুরু করেছেন তিনি। বক্সিং। এএফ বক্সিং প্রমোশন ইন্টারন্যাশনাল লিমিটেডের আয়োজনে প্রথমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ভারত বক্সিং শোডাউন। রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে বসবে জমজমাটি শোডাউন। এতে উভয় দেশে ৭ জন করে বক্সিং তারকা অংশগ্রহণ করবে। এই উপলক্ষে দুপুরে অলিম্পিক অ্যাসোসিয়েশন ভবনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এএফ বক্সিং প্রমোশন ইন্টারন্যাশনাল লিমিটেডের এমডি মোহাম্মদ আসাদুজ্জামান। আয়োজকরা আশা করছেন এই বক্সিং শোডাউন দেশে ও বিদেশে ব্যাপক সাড়া ফেলবে। এর মধ্য দিয়ে দেশের বক্সিং আরও এগিয়ে যাবে। বাংলাদেশ ইন্ডিয়ার প্রত্যেকটা ম্যাচ 1 লাখ টাকা প্লাস বাজেট আছে। বাংলাদেশের মানুষের একটা আর্নিং ওয়ে তৈরি করা এবং বাংলাদেশের মধ্যে একটা কালচার তৈরি করা, যেন মানুষ এখান থেকে উইদাউট ইনভেস্টমেন্টে একটা আর্নিং এর ওয়ে খুঁজে পায়। বাংলাদেশে আমাদের এই বক্সিংটা নিয়ে যদি একটু সাপোর্ট করেন, আমি বিশ্বাস করি 2030 সালের মধ্যে বাংলাদেশে যে কোনো স্পোর্টসকে ছাড়িয়ে যাবে এই প্রফেশনাল বক্সিং, যে কোনো স্পোর্টস। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। চিকিৎসা পুনর্বাসন সহ 3 দাবিতে রাজধানীতে জুলাই অভ্যুত্থানে আহতদের সড়ক অবরোধ। যান চলাচল বন্ধ হওয়ায় দুর্ভোগে নগরবাসী। দুর্নীতির দায়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে তদন্ত অব্যাহত রেখেছে দুদক। অবৈধ সম্পদ অর্জনে শাহজাহান খান, জাফরুল্লাহর বিরুদ্ধে মামলার অনুমোদন। পরস্পরের প্রতি সম্মান না থাকলে পাহাড় সমতল সংঘাত অনিবার্য। আলোচনায় বক্তারা নতুনভাবে শান্তি চুক্তি সম্পাদনের তাগিদ। এবং আখিরি মোনাজাতে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। মুসলিম উম্মাহর শান্তি কামনা, ফিরতি পথে মুসল্লিদের বিড়ম্বনা। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত ৯টায়। এর আগে সংবাদ এক নজর দেখবেন সন্ধ্যা 7:30টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।